উফ, ভাবলাম পরীক্ষার পরে কয়েকদিন শহরের ঝঞ্ঝাট থেকে মুক্ত হয়ে দাদুর গ্রামের বাড়িতে কাটিয়ে যাব, কিন্তু এত দূর যে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা নেমে গেল। এখন কোথায় বাড়ি কি করে খুঁজে পাবো কে জানে। আরে আরে এতক্ষণ তো দেখে আসছি রাস্তার ধারে একটা খাল, দূরে আবার খালের উপরে হেরিকেন জ্বলছে কেন? লোকজন আছে মনে হচ্ছে, গিয়ে দেখি তো ব্যাপারটা। কি গো, বলতে পারবে হরিদেবপুরের রাস্তা কোন দিকে? আর এখানে তোমরা খালের মাঝখানে আলো জ্বালিয়ে কি করছো এত রাতে? তুমি এখানে কি করছো ভাই? তোমাকে তো দেখে নতুন মনে হচ্ছে। হরিদেবপুর এখান থেকে বেশ কিছুটা দূর। তোমার নাম কি? তুমি কে বুড়িমা? আর এই রাস্তায় আসে কি না তা তো আমি জানি না। আমি খুব ছোট বয়সে এই গ্রামে এসেছিলাম, আজকে এত বছর পরে আবার এসেছি ছুটি কাটাতে। ও তাই বলো। এত রাতেই খাল পাড়ে কি করছো? আর এরা এরকম জলের মাঝখানে আলো জ্বালিয়ে কি করছে? তোমরা শহরের মানুষ বাবা। কেন বলো তো, কি ব্যাপার? ওরা সন্ধ্যা রাতে কচুরি পানার ব্যবসা করছে। অদ্ভুত তো, কেউ যদি কচুরি পানা বিক্রি করে তাদের দোষ কি? আর তাছাড়া ওরা বিক্রি করছে, ওদের থেকে কিনছে কে? সেসব তুমি এখন দেখতে পারবে না খালি চোখ। তার মানে? জেনে রাখো, এই সন্ধ্যা রাতে কচুরি পানার ব্যবসা একদিন বেঁচে থাকার মাধ্যম যোগাবে গ্রামের লোককে। তারা ওদের গ্রামে ঢুকতে দেয় না, কিন্তু এই ব্যবসায়ীরাই একদিন গ্রামের লোকদের বেঁচে থাকাতে সাহায্য করবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন এখানে বেশ কিছুদিন থাকবে তো? হ্যাঁ, থাকবো। বেশ, থাকতে থাকতে তুমি সবকিছু নিজেই বুঝে যাবে। তবে আজ রাতে আর তোমার দাদুর বাড়িতে গিয়ে কি করবে? সেই বাড়ি তো এতদিন পুরনো হয়ে পড়ে থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে। আজ রাত না হয় তুমি আমার বাড়িতেই কাটাও, সকাল হলে চলে যাবে। ঠিক আছে বুড়িমা, চলো। কিরে, সকাল হলেই তো রোজ আমার কাছে চলে আসিস। এদিকে তোকে যে দায়িত্বগুলো দিয়ে রেখেছি সেগুলো তো কিছুই পালন করতে পারছিস না। বাবু, মানে চেষ্টা তো করছি, মানে চেষ্টা করলেই কি আর হবে? শোন একটা কথা, আমি চাই এ গ্রামের সমস্ত জমি আমার একার হবে, বাকি সবাই থাকবে আমার জমি ভাড়া হিসেবে। যখন যাকে চাইবো আমি লাথ মেরে তাড়াতে পারবো। এখনই খাজনা ব্যবস্থায় জমির মালিকানা আমার হাতে নেয়, কিন্তু আমি চাই এ সমস্ত গ্রামের জমির মালিকানা আমার হাতে নিতে। এর মধ্যে তো অর্ধেক গ্রাম বাবু আমাদের হাতেই এসে গেছে। অর্ধেক দিয়ে কি হবে? আমার পুরোটা দরকার। এখন তুই আমাকে বল, নতুন কার কার জমি অধিকার করা যাবে? আসলে এবছর এতক্ষণে ঠান্ডা পড়ে যাওয়ার কথা, কিন্তু গরমের রেশ এখনো ঠিক কাটেনি। গ্রামে এমনিতেই ভালো ফসল হয়নি, তাই আপনি চাইলে এই মুহূর্তে যে কোনো কারোর জমি নিয়ে নিতে পারেন, কারণ খাজনা দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়। বাহ, কথাটা তো আমাকে আগে বলিস নি। তাহলে এক কাজ কর, গ্রামে তুই ঢাক ঢোল পিটিয়ে প্রচার করে দে যে তুই দুদিনের মধ্যে এই বছরের খাজনা জমা করতে না পারলে সবার জমি অধিকার করে নেওয়া হবে। তারপর তো আর আমার কোনো সমস্যাই থাকবে না। হ্যাঁ বাবু, এটা একদম ঠিক কথা। আমি আজকে বিকেলের মধ্যেই সবাইকে জানিয়ে দেব। এবারে মজা হবে, গ্রামের লোক লেজ গুটিয়ে আমার পায়ে এসে পড়তে বাধ্য হবে। বুড়িমা, এই কি আমার দাদুর ঘর? হ্যাঁ, এটাই রমাকান্ত বাবুর ঘর। কিন্তু তুমি এখানে থাকবে কি করে? এই ঘর তো খুব খারাপ অবস্থায় আছে। এসেছিলাম হয়তো একাই, কিন্তু এখন আর নিজেকে একা মনে হচ্ছে না, কারণ তুমি আছো। হ্যাঁ, একদম ঠিক কথা। গ্রামে আমাকেও সবাই এক ঘরে করে রেখেছে এমন। তুই আসার পর থেকে তোকে আমার নিজের নাতি বলেই মনে হচ্ছে। কিন্তু তুই খাবি কি করে বলতো? এখানে তো রান্না বান্না করার কোনো জোগাড় নেই। ও কিছু একটা জুটিয়ে নেব। না, তাহলে হবে না। আমার একটা কথা শুনতেই হবে তোকে। কি কথা? যতদিন না এখানে রান্না বান্নার সবকিছু ঠিকঠাক হচ্ছে না, আমি তোকে রান্না করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমাকে এখন থেকে আর বুড়িমা বলবো না, ঠাকুমা বলবো। তুমি একেবারে আমার নিজের ঠাকুমার মতো। ঠিক আছে, চল, অনেক কথা হয়েছে। ঘরটা একটু গুছিয়ে নেই, তোর থাকার ব্যবস্থা করে দেই। হ্যাঁ, এমনিতে অনেক বেলা হলো, চলো।
এই শোনো, তোমরা সবাই মন দিয়ে শোনো। এই জমিদার আর দুদিনের মধ্যে এবছরের সবার কর জমা নেবে। যারা যারা কর দিতে পারবে তারা যত তাড়াতাড়ি সম্ভব কর জমা করো, আর যারা দিতে পারবে না তাদের জমি জমাই মানে জমিদারি বাজেয়াপ্ত করবে। এই তো সরো না। কি বলছো তুমি? এটা কি মগের মুল্লুক নাকি? কর চাই বললেই তো আর কর দেওয়া যায় না। কেন, তোমরা জমিদারের জমিতে থাকতে পারছো, চাষ করতে পারছো, আর কর দিতে গেলেই সমস্যা? সেটা শুধু মুখের কথা, আসল বাস্তবটা অন্য। এখন টাকা দেওয়ার সময় আসলেই তোমাদের বাস্তব পরিবর্তন হয়ে যায়। কিসের বাস্তব পরিবর্তন? আমরা কি কর দেই না নাকি? দাও কি না দাও সেটা তোমাদের মনে থাকে না, কিন্তু জমিদারের ঠিক মনে থাকে। আরে ভাই, তুমি বোঝার চেষ্টা করো। এবছর গরমের জন্য ভালো ফসল হয়নি, আমরা কোথা থেকে এত তাড়াতাড়ি কর দেব? তার উপর আবার সারা বছরের। কি যে হবে কিছু বুঝতে পারছি না। জমিদার সব বুঝে শুনে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। একদম ঠিক কথা বলেছো ভাই তোমরা। আর ওই গদাধরকে আমরা যতই ভালো মনে করি ততটা ভালো লোক একদম নয়। এক নম্বরে হাড় বজ্জাত শয়তান শালা। আমাদের সামনে আমাদের মতো, আর জমিদারের সামনে জমিদার পেছনে চুগলি করে করে আর কি। ওর মতো শয়তানকে চিন্তার বাকি আছে দুমুখো সাপ। কি হয়েছে কাকা, তোমরা সবাই এরকম চিন্তিত কেন? কে ভাই তুমি? এর আগে তো কোনোদিন গ্রামে দেখিনি। আমি খুব ছোটবেলায় গ্রাম থেকে চলে গেছিলাম, কিন্তু আমি তোমাদের সবাইকে দেখেছি। কে বলো তো তুমি? আমি এ গ্রামের বিখ্যাত সমাজসেবী ওই রমাকান্ত বাবুর নাতি। তুমি রমাকান্ত বাবুর নাতি রঞ্জন? তাই এসো বাবা, এসো। এতদিন পর কি মনে করি গ্রামে? অনেকদিন শহরে থাকলাম এবং শহরেই আমি পড়াশোনা করি। এবারে ছুটিতে ভাবলাম গ্রামে একটু শান্তিতে ছুটি কাটিয়ে আসি। গ্রামে কি আর সেই শান্তি আছে ভাই? কেন, কি হয়েছে? তোমাদের এরকম চিন্তিত দেখি তো আমি এলাম। এমনিতে আমি সকালবেলা গ্রামে বেরিয়েছিলাম বেড়াতে। তুমি আর কি বুঝবে বলো তো? দুদিনের জন্য এসে আমাদের গ্রামের জমিদার ওই হরিচরণ রায়ের অত্যাচারে আমরা নাজেহাল। এমনিতে অনেকদিন ধরে দ্বিগুণ কর চাপানোর অত্যাচারে বহু মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে, বিশেষ করে ব্যবসায়ীরা। আর আমরা যারা কয়েকজন চাষা মানুষ রয়ে গেছি না খেতে পেয়ে, তাদের এবছর অত্যাধিক গরমের জন্য খরা দেখা দিয়েছে, ফলের ফসল হয়নি। এদিকে কালকে বিকেলে জমিদারের সাগরেদ হরিপদ এসে সবাইকে বলে গেছে যদি আমরা কর জমা করতে না পারি দুদিনের মধ্যে, তাহলে আমাদের সব জায়গা জমি কেড়ে নেবে। কি বলছো কি তোমরা? দাদুর সময় তো এরকম ঘটনা ঘটতো না সম্ভবত। সে আলাদা সময় গেছে। তোমার দাদু সমাজের জন্য এত কাজ করেছেন বলেই তো আজকে। থাক থাক সে কথা। তুমি গ্রামে কিভাবে আছো? কি খাচ্ছ কি? আমি দাদুর ভাঙা বাড়িতেই, আর আসবার সময় চন্দ্রাবলী বুড়িমার সাথে পরিচয় হয়েছিল, তাই উনি আমাকে খেতে দেন। কি বলছো তুমি? ও বুড়ির থেকে তুমি দূরে থেকো। কিন্তু কেন? ও বুড়ির সাথে যে থাকে জমিদার তাকে ছেড়ে কথা বলে না। ঠিক আছে, তবে জমিদারের ভয় আমি তো কারোর সাথে অবিচার করতে পারবো না। দেখছি ভাবনা চিন্তা করে কিছু একটা উপায় বের করার চেষ্টা করছি। কিছু একটা করতেই হবে দেখছি। ঠিক আছে কাকারা, আমি এখন আসছি। হ্যাঁ, বাবু ছেড়ে দিন বাবু, আপনার পায়ে পড়ছি। এবারটার মতো মাফ করে দিন। এবারে ফসল হয়নি, আপনি যদি ক্ষমা না করেন তাহলে জমি জায়গা হারিয়ে মাঠে মারা যাবো আমরা সবাই। আমাদের অসহায় মুখগুলোর দিকে একবার চেয়ে দেখুন বাবু। এইভাবেই তোদের দিকে তাকাতে তাকাতে আমাদের জমিদার বাবু ভিগড়ি হয়ে যাক আর কি। হ্যাঁ, তোরা তো এটাই চাস যে সব মজা তোরা নিবি আর আমাদের হরিচরণ বাবু মাছি মারে। ওই সারা গ্রামের লোকজন ঠিক কথা বলছে বাবু, আপনি ওদের এবারের মতো ছেড়ে দিন। আর তাছাড়া আপনি যে কর নিচ্ছেন এটা সরকারের আইনের হিসেবে সম্পূর্ণ বেআইনি। কে ভাই তুমি? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলে? এই এই চিনিস তুই একে? এই প্রথমবার দেখছি মনে হচ্ছে, এর আগে তো কখনো ভেবেও আমার পরিচয় বের করা তোমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমার দাদু এ গ্রামে জমিদার প্রথার বিরুদ্ধে প্রতিবাদ করে সমাজ করে তুলেছিল। আর আমার দাদু চলে যাওয়ার পর তোমরা আবার সেই সমাজ ভেঙে জমিদারের অত্যাচার শুরু করেছো। তার মানে তুমি কি? হ্যাঁ, আমি সমাজসেবক রমাকান্ত বাবুর একমাত্র নাতি। তোর সাহস কি করে হয় এই গ্রামে পা রাখিস? ওই কেন, গ্রামটা কি তোমার একার হয়ে গেছে? এ গ্রামে আমি যা বলি তাই চলে, বেশি দালালি মারতে আসিস না। দাদু গেছে, তুইও যাবি। এসেছিলাম ছুটি কাটাতে, কিন্তু এখন দেখছি দাদুর অসম্পূর্ণ কাজ আমাকেই সম্পূর্ণ করতে হবে। এরা যদি এক এক হাত তোমাকে মারে তোমার অবস্থা কি হবে বুঝতে পারছো তো? তাই এখানে কেউ তোমাকে আজকে কর দেবে না। দেখি তুমি কি করতে পারো। চলো চলো, আমরা কেউ কর দেবো না। মামদবাজি হচ্ছে নাকি? চলো এখান থেকে। বাবু আপনি একটু শান্ত হয়ে বসুন, আমি বুঝতে পারছি আপনার কষ্টটা।
তুই বুঝতে পারছিস না কিছু? যে শয়তানকে অত বছরের চেষ্টায় সরিয়েছিলাম আবার তার নাতি এসে জুটেছে। এখন গ্রামের ওই লোক ওই বাচ্চা ছেলেটার কথা শুনে আমাকে কর না দিয়ে চলে গেল। এরপর আর কেউ আমাকে পাত্তা দেবে ভেবেছিস? সবাই ওর কথা নাচবে। যে করি হোক ওই ছেলেটাকে গ্রাম থেকে তাড়াতে হবে। তার জন্য আমার কাছে একটা উপায় আছে। তাড়াবো না আমরা, যারা ওকে মাথায় তুলেছে তারাই ওর পেছনে লাথি মারবে। এমন একটা উপায় বের করব। কি উপায় বাবু? যারা যারা কর দেয়নি তাদের সবার বাড়িতে আগুন লাগিয়ে দে। গোটা গ্রাম যখন আগুনে চলবে তখন লোকেরা এমনি বুঝে যাবে যে জমিদারের পেছনে লাগবার শাস্তি। তখন সবাই এমনিতেই বাপ বাপ করে তাড়াবে ওকে। তারপর আমরা আমাদের মতো করেই জমি হস্তান্তর করব। বেশ, তাই হবে। মৃত্যুর উলঙ্গ নাচ হবে গ্রামে, লোক হাহাকার করবে, আমরা হাসবো। ছেলেটা কোথায় জানিস? যা খবর পেলাম ওই বুড়ির ভাঙা বাড়িতে উঠেছে, খাবার খাওয়ায় বুড়ি চন্দ্রা বলি। মজা দেখাচ্ছি ওদের। তুই যা যা ব্যবস্থা কর, ওদের দুটো গাছকে বলি করে দে। চন্দ্রা বলি, তুমি আজকে হবে বলি। তুই যা করেছিস বাবা, তাতে গ্রামের মানুষের খুব উপকার হয়েছে। সবাই তোর নাম করছে। কিন্তু আমাকে কিছু সত্যি কথা বলবে? কি জানতে চাস বল। জমিদার কেন তোমাকে এত ঘৃণা করে? কেন তোমাকে এক ঘরে করে রেখেছে? আর গ্রামের লোক তোমার সাথে কেনই বা মিশতে ভয় পায়? এই কথা তাহলে তোকে বলি, শোন। তুই সত্যিটা জানিস না। ওই জমিদার হরিচরণের তখন অল্প বয়স। তোর দাদু সমাজ গঠন করে জমিদার প্রথাকে গ্রাম থেকে তাড়িয়ে দিতে চেয়েছিলেন। তার জন্য তোর দাদুকে হেনস্থা করে অপরাধী করে এক ঘরে করে দিয়েছিল। শেষ পর্যন্ত না পেরে এত ভালো মানুষটাকে খুন করেছিল ওই চামাটরা। কি বলছো কি তুমি? দাদুকে খুন করেছিলে? হ্যাঁ, কিন্তু তার আগেই তোর দাদু যা করার করে ফেলেছিল। কি করেছিল দাদু? সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য সন্ধ্যা রাতে কচুরি পানার ব্যবসা শুরু করেছিল। তুই গ্রামে আসার সময় যেটা দেখেছিলি, আসলে তোর দাদু খুব বড় সাধুর শিষ্য ছিল। কিন্তু জমিদার তারপর এই গ্রামের লোকজনের জন্য এই ব্যবসা বন্ধ করে দেয়। আমি আবার শুরু করব দাদুর অসমাপ্ত কাজ। দেখি জমিদারের কত ক্ষমতা। বাঁচাও, আমাদের সব জ্বলে গেল। বাঁচাও, কে কোথায় আছো? এসে দিকে আমাদের সব শেষ হয়ে গেল। সবাই সামলে। তোমাদের জন্য আজকে আমাদের এই অবস্থা হয়েছে। জমিদারের কাছে আত্মসমর্পণ করলে অন্তত আমাদের ঘর দর বেঁচে থাকতো গো। এখন পরস্পরকে দোষ দিয়ে লাভ নেই। আমরা এই বিষয়ে কালকে আলোচনা করব। এখন আমাদের সবার হাতে হাত দিয়ে বিপদ থেকে উদ্ধার হওয়া দরকার। এটা বিপদ নয়, এটা পরিকল্পনা। পরিকল্পনা মাফিক আমার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য এবং আমাকে তোমাদের সামনে খারাপ করে দেওয়ার জন্যই কাজটা করেছে শয়তান জমিদার। আমি সব বুঝতে পারছি, কিন্তু এই আলোচনা কাল হবে। হ্যাঁ, চলো চলো, আমরা যতটা পারি সবার সাহায্য করি। সব দোষ তোমার। দাদুর অসমাপ্ত কাজ করবার নাম করে তুমি আমাদের বিপদে ফেলে দিয়েছো। এই মুহূর্তে তোমাদের চলে যেতে হবে গ্রাম ছেড়ে। শান্ত হও তোমরা, চুপ করো, চুপ করো, ভালো করে বোঝবার চেষ্টা করো ব্যাপারটা। পুরো বিষয়টা ওই শয়তান জমিদার আরও সাকরেদের চক্রান্ত। তোমাদের গৃহহারা করে যাতে বিপদে ফেলতে পারে এবং তোমরা আমাকে দোষ দেওয়ার আমি বিপদের পরে গ্রাম থেকে চলে যাই। বুঝতে পারছো? এরপর তোমরা বাধ্য হয়ে জমিদারের পায়ের কাছে গিয়ে পড়বে আর জমিদার নিজের ইচ্ছে মতো তোমাদের কাজে কাজ করাবে। তাহলে এর থেকে মুক্তির উপায় কি? আমার দাদু যে সন্ধে রাতের কচুরি পানার ব্যবসা শুরু করেছিল, সে ব্যবসা বন্ধ করে দিয়েছে শয়তান জমিদার। আজ রাত থেকে এই গ্রামে যত কচুরি পানা হয়েছে পুকুরে সব তুলে নিয়ে সন্ধে রাতের হাটে যাব আমরা। ওই হাটে আমার দাদুর গুরুদেবের আশীর্বাদ আছে। তারপর দেখব জমিদার আমাদের কি করে আটকায়। একমাত্র উপায় এটাই। বুড়িমাকে পর্যন্ত শয়তান এক ঘরে করে রেখেছিল। প্রতিবাদ যখন করতে আমরা শুরু করেছি তখন চোখে চোখ রেখে লড়াই করব। কেমন চলছে আমাদের হাট? বলি, ব্যবসা ভালো চলছে? হ্যাঁ, এই খাল পথে দূর দূর গ্রামের লোকেরা এসে আমাদের কচুরি পানাকে কিনে নিয়ে যাচ্ছে। আমরা খুব খুশি। এবারে দেখব জমিদার কি করে। যদি বেশি কিছু বলে তাহলে বলবে এই হাটে দেখাতে হবে। যদি ওর কোনো ক্ষমতা থাকে তাহলে যেন এই হাটে এসে ওর ক্ষমতা দেখায়। এভাবেই তোমরা বিক্রি করতে থাকো, তাহলে তোমাদের সৎ পথে থেকে সব অভাব দূর হয়ে যাবে। কেউ তখন আর কিছু বলতে পারবে না তোমাদের।
একেবারে সৎ পথে নিজেদের দমে বাঁচবো আমরা। আমরা আজকে থেকে আর কোনো দিন কর দেব না জমিদারকে। শুধু তাই নয়, জমিদারের শাস্তি চাই। যদি শাস্তি না দিতে পারি তাহলে আবার নিশ্চয়ই কোনো উপায় বের করবে অসহায় মানুষদের ক্ষতি করবার জন্য। শেষ করে দেব, জমিদারকে শেষ করে দেব। সন্ধে রাতের কচুরি পানার ব্যবসা আমরা খুব খুশি। আমরা এখন থেকে এটাই করব। কি হয়েছে গদাধর? এখন দৌড়ে দৌড়ে আসছিস কেন কুত্তার মতো? সর্বনাশ হয়ে গেছে বাবু, সবকিছু হাতের বাইরে যেতে শুরু করে দিয়েছে। তার মানে আবার নতুন করে কি হলো? কি হয়নি তাই বলুন, আজ থেকে গ্রামের লোকেরা শয়তান ছেলে আর বুড়ির মদতে কচুরি পানার ব্যবসায় নেমে গেছে বাবু। কি বললি? ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম আমি। বাবু এ তো দেখছি উল্টো হয়ে গেল সব। কিচ্ছু উল্টো হবে না। গ্রামের লোকেরা এখনো এত কিছুর পরেও ওর দলে আছে, কিন্তু আর থাকবে না। কিভাবে? কালকে সকাল থেকে ওইখানে বাঁধ লাগানো হবে। লোকজন জোগাড় কর। যদি খালে জলই না থাকে তাহলে ব্যবসা চলবে কোথায়? আমিও দেখব কালকে সকালের মধ্যে লোক জোগাড় হয়ে যাবে। আমি এক্ষুনি যাচ্ছি বাবু, আশেপাশে গ্রাম থেকে লোক জোগাড় করতে। আমি এক্ষুনি যাচ্ছি বাবু। চল, এখান থেকে লম্বা করে এমন বাঁধ লাগাবি যাতে কেউ এ খালে নামতে না পারে। চলো, বাবুর কথা কানে যাচ্ছে না, তাড়াতাড়ি কাজে লেগে পড়ো সবাই। চলো, আপনি আমাদের খালে হাত দিয়েছেন কেন? এই খাল তোদের? আমার গ্রামে আছে মানে সব জিনিস আমার। এমন করলে কিন্তু ফল আপনাকে ভোগ করতে হবে। গ্রামের মানুষদের যত শান্তশিষ্ট দেখছেন অতটাও শান্ত কিন্তু ওরা নয়, কথাটা মনে রাখবেন। আমার সাথে কতগুলো লোক আছে দেখেছিস? ঠিক আছে বাবু, আপনার যা করার আছে করুন। দরকার হলে আপনি নিজের হাতে বাত লাগান, আমরা কেউ মানা করব না। লাগাবোই তো। তোরা কি ভেবেছিস আমি ভয় পাই তোদের? নিঃশ্বাস কেন বন্ধ হয়ে আসছে? ওরে বাবা! কথাধর বাবু, আমারও তোমাদের এখানে কি আছে? রমাকান্ত বাবুর সাধনায় এই খাল আর এই সন্ধ্যা রাতের কচুরি পানার ব্যবসা শুরু হয়েছিল, যাতে গ্রামের কোনো বিপদ আসলে এই ব্যবসা মানুষের বেঁচে থাকার মাধ্যম হয়। তবে কেউ এর ক্ষতি করতে চাইলে এর ভিতরে থেকে ক্ষতিকর গ্যাস বেরিয়ে এসে তাকে মেরে ফেলে। এবার মরো তোমরা। ঠিক হয়েছে বেটা। প্রচন্ড কষ্ট হচ্ছে, এবারের মতো ক্ষমা করে দাও, ভুলে গেছে। বাঁচাও, ওরে বাবা। এবার দেখো তোমরা, আর কোনো গ্যাস বের হবে না, আর কারো ক্ষতি হবে না। এখন থেকে সবাই আবার শান্তিতে সন্ধ্যা রাতে কচুরি পানার ব্যবসা করতে পারবে, নিজের মতো করে আনন্দে স্বাধীনভাবে বাঁচতে পারবে। কারণ শয়তানের দলের বিদায় হয়েছে। যে ক্ষতি করে তার এমনই শাস্তি হয়। আমরা কারো কোনো ক্ষতি করব না, সবাই মিলেমিশে থাকবো। আর তোমরা আমাদের পাশে থেকো।